এই কানাডাতে যেখানে আমি আছি গত 2 দিন বেশ ভালোই আবহাওয়া ছিল। আপনারা দেখেছেন রৌদ্র করজ্জ্বল দিন ছিল। বরফ টরফ যেগুলো স্নোপাত হয়েছিল এগুলো গলে টলে গেছিল, কিন্তু দেখেন আজকে আবার কি শুরু হয়ে গেছে। কথা নাই বার্তা নেই, আবার শুরু হয়ে গেল আর কি। এখন এগুলো নিয়ে মাথা ঘামায় লাভটা কি, তাই না? আচ্ছা ঠিক আছে, বরফ পড়তে থাক, কি আর করা যাবে। আমি চাইলেই তো আর বরফ গলবে না। আমি আমার কাজ করি, কি বলেন, ভিডিও বানানো যেটা কাজ। আজকের বিষয়বস্তু কি, ইরান এবং আমেরিকা বা ইরান ভার্সেস আমেরিকা ইসরায়েল যুদ্ধের বিষয়। তো ওই স্ট্রেইট অফ হরমুজ এটা যারা বন্ধ করে রাখছিল, মানে ওই ইরানের যারা নাকি বন্ধ করে রাখছিল, ইরানিয়ান নেভি প্লাস ওদের যে মিজাইল টিজাইল দিয়ে, তো সেই নেভি কমান্ডার তাংসিরি, শুধুমাত্র একজন কমান্ডার না, একেবারে যে তাদের নেভির যে প্রধান, যে সেনাপতি বা প্রধান অফিসার তাংসিরি, IRGCর নৌপ্রধান তাংসিরিকে হত্যার দাবি ইসরায়েলের। আর ইসরায়েল যদি দাবি করে থাকে, ওরা তো আর ভুয়া দাবি সাধারণত করে না। আমরা দেখি ওরা এ পর্যন্ত যতগুলো দাবি করছে যে অমুককে মারছি তমুককে মারছি, আমরা তো পরবর্তীতে দেখছি যে হ্যাঁ সেগুলো আসলেই মারা গেছে। এবং এ থেকে যেটা চতুর্দিকে যে খবর টবর আমরা শুনি, সেখানে বলা হয় যে ইসরায়েলের গোয়েন্দারা একেবারে ওই ইরানের অত্যন্ত গভীরে ঢুকে বসে আছে এবং তারা প্রতি মুহূর্তে ওই ইন্টেলিজেন্স ইনফরমেশনগুলো দেয়। অর্থাৎ ইরানের সর্বোচ্চ পর্যায়ের যে কমান্ডার, নেতা, কে কোথায় কীভাবে আসে না আসে খবর দেয়। আর তখন ইসরায়েল কী করে, একেবারে পিন পয়েন্ট অ্যাকিউরেসির মাধ্যমে তাদের যে প্রেসিশন গাইডেড মিসাইল বা স্মার্ট বম্ব আছে, ওইগুলো দিয়ে একেবারে পিন পয়েন্ট অ্যাকিউরেসির মধ্য দিয়ে তাদেরকে নিকেশ করে। এবং এইগুলো করে এই ইসরায়েল চিন্তা করছে যে ইরানের এইভাবে উচ্চপদস্থ লোকজন বা ইরান যারা চালাচ্ছে তাদেরকে যদি ওয়ান আফটার আনাদার এলিমিনেট করা হয়, তাহলে হয়তো ইরান একটা পর্যায়ে এসে সারেন্ডার করবে। তবে আমরা একটা জিনিস দেখছিলাম যে এত কিছুর মধ্যেও ইরানের যে প্রধান যে নেতা এখন আছেন বেশে, ওই প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং যে পররাষ্ট্রমন্ত্রী একজন আছে, এই দুজনকে কিন্তু এখন এরা টার্গেট করে না। এরা কিন্তু দিব্যি ওই ওপেন এয়ার স্পেসে ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন জায়গা পরিদর্শন করছে, বাট দে আর নট বিং টার্গেটেড ইয়েট। সুতরাং কোশ্চেন হচ্ছে কেন? আমার ধারণা হচ্ছে যে এই যত কথাই বলা হোক না কেন, মধ্য দিয়ে কিন্তু ভিতরে এই আমেরিকা ইরান আলাপ আলোচনা হচ্ছে কীভাবে যুদ্ধ বন্ধ করা যায়। মানে ভিতরে অত্যন্ত গোপনভাবে আলাপ আলোচনা চলছে, বার্তা আদান প্রদান চলছে। এখন আমেরিকা যে সমস্ত শর্ত জুড়ে দিয়েছে যে এইগুলো অনুসরণ করতে হবে ইরানকে, এখন ইরানের এই IRGC যারা নাকি ইসলামিক রেভলিউশনারি গার্ড, যারা একেবারে খাঁটি ইসলাম দ্বারা অনুপ্রাণিত, তারা তো ঘাবড়া। এটা তো তাদের কাছে কি বলা যায়, মানে মুসলিমরা এইভাবে ইহুদি নাসারা কাফেরদের কাছে এরকম এতগুলো শর্তের মাধ্যমে আত্মসমর্পণ করবে, তো এটা যদি করে তাহলে তো বেহেশত হারাম হয়ে যাবে। হ্যাঁ, যে কারণে তারা বলছে আমরা মারা যাব কিন্তু আত্মসমর্পণ করব না। আর ডোনাল্ড ট্রাম্পের যে কন্ডিশন যেগুলো আছে সেগুলো তো ভয়ঙ্কর। মানে কি বলা যায়, কোনো দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি বিশ্বাস করে তাদের দেশের সরকার, তাহলে এগুলো মানার কথাও না। কারণ ওই যে আমেরিকা বলছে যে তোমাদের যে আছে, এই যে মিসাইল টেকনোলজি বা মিসাইল ফ্যাক্টরি আছে, এইগুলো বন্ধ করে দিবা আর লিমিটেড কিছু মিসাইল তৈরি করবা, যেগুলো হয়তো 1,500 বা 2,000 পাল্লার, মানে এরকম মেপে দিবে আর কি, এর বাইরের পাল্লার কোনো মিসাইল তোমরা তৈরি করতে পারবা না। এবং এগুলোর ওপরে সার্বক্ষণিক পর্যবেক্ষণ থাকবে যে তোমরা কী করো না করো। তারপরে বলছে যে তাদের পারমাণবিক কর্মসূচি, অর্থাৎ যে কর্মসূচির মাধ্যমে পারমাণবিক বোমা বানানো যায়, এই কর্মসূচি চিরতরে পরিত্যাগ করতে হবে এবং যেগুলো আছে সেগুলো ধ্বংস করতে হবে। আর এনরিচড যে বা ইউরেনিয়াম, যেটা আমরা শুনি যে 60% এনরিচড ইউরেনিয়াম আছে, তারপরে কত 400 থেকে 500 কিলোগ্রামের মতো, যেগুলো দিয়ে কিন্তু যে কোনো টাইমেই কিন্তু বোমা বানানো সম্ভব, পারমাণবিক বোমা, অ্যাটমিক বম। ডোনাল্ড ট্রাম্প বলছে ওইগুলো আমাদেরকে হস্তান্তর করতে হবে।
ওইগুলো আমাদের কাছে হস্তান্তর করতে হবে। আর ওই শুধুমাত্র ওই বিদ্যুৎ উৎপাদনের জন্য যে চুল্লি টুল্লি আছে এইগুলো থাকবে এবং সেগুলো সার্বক্ষণিকভাবে নজরের মধ্যে রাখবে। এবং ইন্টারেস্টিং ব্যাপার যেটা, মানে ইরান যেটা একেবারেই মানতে পারেনি বা রাজি হয় নাই, আগের যে শর্ত দুইটা দিলাম এগুলো তো তারা রাজি হয় নাই। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমরা তো সবাই জানি যে ইসরায়েলকে ধ্বংস করার নীতি হলো এই ইরানের নীতি, রাইট? ইরান কিন্তু প্রকাশ্যে ডিক্লেয়ার করে যে উই উইল এলিমিনেট ইসরায়েল ফ্রম দ্য ওয়ার্ল্ড ম্যাপ। এটা তো ওরা সরকারিভাবে এটা বলে, তাই না? এখন এই কাজগুলো করতে গেলে এতদিন যেটা করতো আর কি, ওই যে হুতি, হেজবুল্লাহ, হামাস সহ আরও ওই যে সিরিয়া, ইরাকে বিভিন্ন গোষ্ঠী টোষ্ঠী আছে না, তাদেরকে যে প্রশিক্ষণ, অস্ত্রপাতি এগুলো দিত, টাকা পয়সা দিত, আর এরা হক না হক গিয়ে কী করতো, ওই যে ইসরায়েলে গিয়ে নানা রকম আত্মঘাতী হামলা, রকেট ছুটতে এগুলো করতো, মানে প্রতিটা মুহূর্তে ইসরায়েলকে ব্যস্ত রাখতো। ডোনাল্ড ট্রাম্প বলছে এদেরকে ডিসম্যান্টেল করে দিতে হবে, এদেরকে কোনো সাহায্য সহযোগিতা করা যাবে না। এবং এইভাবে মানে এইটাই আর কি, মানে মেইন এইটা। আর হরমুজ প্রণালী ছেড়ে দিতে হবে এবং হরমুজ প্রণালীতে কোনো রকম কোনো ইয়ে করা যাবে না, জাহাজ চলাচলে কোনো বাধা দেওয়া যাবে না। আর ইসলামী রেজিম চেঞ্জ করতে হবে এবং গণতান্ত্রিক সিস্টেমে আসতে হবে। এটাই হলো একটা বিরাট সমস্যা। আমেরিকা মনে করে যে তারা যেভাবে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করছে, মুসলিম দেশেও বোধহয় সেটা সম্ভব। এ পর্যন্ত আমেরিকার যতগুলো মুসলিম দেশে গণতন্ত্র রপ্তানি করতে গেছে সব জায়গায় ফেল মারছে, একেবারে সব জায়গায়। এই যে ইরাক, তারপরে এই আফগানিস্তান, লিবিয়া, কোনো জায়গায় সাকসেসফুল না। তার কারণ হচ্ছে মুসলমানরা প্রকৃতিগতভাবেই, নীতিগতভাবেই, আদর্শগতভাবেই গণতান্ত্রিক হতে পারে না। কারণ এন্ড অফ দ্য ডে দে নো দ্য ডেমোক্রেসি ইজ হারাম অ্যাকর্ডিং টু দেয়ার ইসলাম, রাইট? যাই হোক, এখন আমেরিকা চাচ্ছে, মানে ডোনাল্ড ট্রাম্প চাচ্ছে অ্যাজ সুন অ্যাজ পসিবল এই যুদ্ধটা বন্ধ করে দিতে। কারণ এখানে প্রচুর টাকা পয়সা খরচ হচ্ছে। হয়তো আরব দেশগুলো টাকা পয়সা দিবে, কিন্তু এখানে আমেরিকার সৈন্যও তো মারা যাচ্ছে, তাই না? যে আমেরিকার মধ্য থেকে তখন প্রতিবাদ ওঠে যে ইরান তো বেসিক্যালি আমাদের জন্য কোনো থ্রেট ছিল না, হুদা ভাও আমরা আমাদের সৈন্য কেন সেখানে গিয়ে মারা যাবে, এই যুদ্ধটা তো ইসরায়েলের জন্যই করা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি অনেক ন্যারেটিভ আছে আর কি। তো মনে করার কোনো কারণ নাই যে আমেরিকাতে সবাই মিলে এই ইসরায়েলের পক্ষে কথা বলে। কারণ ইন দি মিন টাইম বহু মাইগ্রান্ট লোকজন, যারা নাকি মমিন মুসলমান সহ আরও থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির বহু লোকজন আমেরিকাতে মাইগ্রান্ট হয়ে এখন তারা মেইন স্ট্রিমে রাজনীতি করে না, এবং তারা কিন্তু অনেকে নেতা নির্বাচিত হয়ে যায়, তারা কিন্তু ইলেক্টেড হয়ে কংগ্রেস বা সিনেটে তারা চলেও যায়। তো তখন তারা তো ইসরায়েলের প্রতি তাদের তত সফট কর্নার নাই, ওরাই কিন্তু নানা কথাবার্তা বলে। বাট আমেরিকার আবার ওই ডেমোক্র্যাট বা রিপাবলিকান যে দলই হোক না কেন, তারা কিন্তু আবার নীতিগতভাবে অলওয়েজ দে সাপোর্ট ইসরায়েল, বিকজ দে নো উইদাউট সাপোর্টিং ইসরায়েল দে ক্যান্ট হ্যাভ এনি ইনফ্লুয়েন্স ওভার মিডল ইস্টার্ন কান্ট্রিজ। এবং মিডল ইস্টার্ন কান্ট্রিজগুলোতে যদি তাদের প্রভাব না থাকে তাহলে আমেরিকা পরাশক্তি হিসেবে টিকে থাকতে পারবে না। এখন আমেরিকার কিছু লোকজন আছে, তারা আসলে এই জিনিসগুলো বোঝে না যে ইসরায়েলকে সমর্থন এমনি আমেরিকা করে না। ইসরায়েলকে সমর্থন করা মানে আমেরিকার প্রভাব বৃদ্ধি থাকা এবং ওয়ার্ল্ড ওয়াইড তাদের যে পরাশক্তিমূলক যে প্রভাব এটা টিকে থাকে। ইভেনচুয়ালি এটা মানে আমেরিকার দ্বারা বেনিফিটেড হয়, এবং সেই হেতু আমেরিকার সাধারণভাবে বলুক আর ওই নেতাগোতা, তারা কিন্তু রঙ্গতামাশার জীবনযাপন করতে পারে। এখন অনেকে তো অত ডিপলি যায় না। যাই হোক, এখন ফাইনালি শোনা যাচ্ছে যে 2-1 দিনের মধ্যে আর একবার নাকি এই আমেরিকার প্রতিনিধি আর এই ইরানের প্রতিনিধি বসবে, এবং সেখানে ইন্টারেস্টিংলি মধ্যস্থতাকারী নাকি হতে যাচ্ছে রাশিয়া আর ভারত। ভেরি ইন্টারেস্টিং ব্যাপার না? তারাই নাকি, এবং এই দুই দেশের সাথেই তো বেসিক্যালি এই ইরানের সম্পর্ক ভালো, আবার ওদিকে ভারতের সাথে ইরানের সম্পর্কও ভালো, আর ওদিকে ইসরায়েল বা আমেরিকার সম্পর্কও ভালো। মানে এখানে এই ভারত খুব একটা সিগনিফিক্যান্ট রোল প্লে করার সুযোগ পেয়ে গেছে। যদিও 2 দিন আগে আমরা শুনছিলাম যে পাকিস্তানের যে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ
সে কিন্তু বলছিল যে তারা নাকি এটার মিডিয়েটর হিসেবে কাজ করতে যাচ্ছে এবং পাকিস্তানে নাকি বৈঠক টৈঠক হবে। ফাইনালি কিন্তু দেখা গেল যে পাকিস্তান আউট, হুদাই পাকিস্তান লাফাইছিল। যাই লাফাইতে পারে, আমরা তো আর থামাতে পারবো না, তাই না? তো এখন এই যে কন্ডিশন যেগুলো দেয়াটে আছে এইগুলো তো আসলে ইরান মেনে নেওয়ার কথা না, কারণ তারা তো নর্মাল পাবলিক না, দে আর ফ্যানাটিক পিপল, রাইট? দে আর ফ্যানাটিক পিপল, ডগম্যাটিক পিপল। এবং যখন ফ্যানাটিক এবং ডগম্যাটিক পিপল হয় তখন তো তারা তো কমন সেন্স ইউজ করে না। তারা বলছে আমরা মরে যাব, তবুও এই আমেরিকার এই ধরনের কন্ডিশন আমরা গ্রহণ করে আত্মসমর্পণ করব না। এবং এটা যেহেতু আমি বারবার বলি যে এটা কিন্তু খালি আইডিওলজিক্যাল, এটা খালি যে পরাশক্তির জন্য যুদ্ধ বিষয়টা আর এরকম না, এখানে বিষয়টা আইডিওলজিক্যাল এবং অবশ্যই রিলিজিয়াস ওয়ারও। ইরান দাবি করে তারা হলে ইসলামী আদর্শের প্রতিনিধি, রাইট? অ্যান্ড দে আর ফাইটিং ইন ফেভার অফ দেয়ার আল্লাহ, অলমাইটি আল্লাহ। আর ডোনাল্ড ট্রাম্প তো আবার এভাঞ্জেলিক্যাল খ্রিশ্চিয়ানিটি দ্বারা প্রভাবিত। আর ওদিকে ইসরায়েল হলো ওই তাদের ইয়াওয়ে, জুডাইজম ধর্মে, তাই না? এখনো ইয়াওয়েকে তো খ্রিস্টানরা স্বীকার করে যে ইয়াওয়ে came to the earth with the human embodiment who was named Jesus Christ. অতএব এই জায়গায় মূলগতভাবে কিন্তু ওই ইহুদি আর খ্রিস্টানদের মধ্যে তেমন কোনো তফাৎ নাই। জাস্ট ইহুদিরা এটাই মানে বা বিশ্বাস করে যে ইয়াওয়ে কী কারণে পৃথিবীতে মানুষ রূপে আসতে যাবে, জাস্ট এইটুকু বিশ্বাস করে না। আর খ্রিস্টানরা বলে না, আসছিল, এবং সেই হলো জেসাস খ্রাইস্ট। তাহলে এখানে এইটা কিন্তু ওয়ান কাইন্ড অফ হোলি ওয়ার বা রিলিজিয়াস ওয়ার। এবং এই জুডিও খ্রিস্টিয়ান ভ্যালুর প্রতিনিধি হলো আমেরিকা, আর এদিকে ইসলামের প্রতিনিধি হলো কি ইরান, রাইট? অ্যান্ড দ্য ফাইটিং ইজ গোয়িং বিটুইন টু ডগম্যাটিক অর ফ্যানাটিক পার্টিস। One is Islamic and the other one is Judeo-Christian. Now we have to see who will win. এইবার যদি ইরান একেবারে ধ্বংস হয়ে যায় বা হেরে যায় বা নতি স্বীকার করতে বাধ্য হয়, তাহলে আমি জানি না বাংলাদেশের মুমিন মুসলমানরা এ থেকে কী শিক্ষা নিবে। তবে নেওয়া ভালো, নিলে তাদের জন্য সুবিধা হবে। কারণ হচ্ছে কি, ইন ফিউচার বাংলাদেশকেও কিন্তু ওই ধরনের এই একই ধরনের ডেস্টিনি ফেস করতে হতে পারে যদি উল্টাপাল্টা কাজ করে। হ্যাঁ, রিমেম্বার ইট, এই ধরনের পরিস্থিতি ফেস করতে হতে পারে, ঠিক আছে? অতএব এখান থেকে তাদের যদি কিছু শিক্ষা হয় ভালো, আর না হলে আর কী করা যাবে বলেন? দে উইল সাফার দ্য কনসিকুয়েন্স। এটাই। ধন্যবাদ।